সাল 1953, 11ই মে, জম্মু কাশ্মীরের সীমানা এলাকা মাধোপুর চেকপোস্ট। গোটা এলাকা ভারতীয় সেনা আর কাশ্মীরি পুলিশে ছেয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লার কড়া নির্দেশ, যে কোনো মূল্যে ওই মানুষটিকে কাশ্মীরে ঢোকা থেকে আটকাতে হবে। আইন অনুযায়ী তখন ভারতের অন্য রাজ্যের কোনো নাগরিকের কাশ্মীরে ঢুকতে গেলে বিশেষ পারমিট বা পাসপোর্টের প্রয়োজন হতো, কিন্তু সেনাবাহিনীর বন্দুকের নলে তোয়াক্কা না করে সমস্ত আইনি নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে কোনো পারমিট ছাড়াই হুড খোলা জিপে চেপে চেকপোস্টের দিকে এগিয়ে এলেন 52 বছর বয়সী এক বাঙালি সিংহ পুরুষ। পুলিশের আইজি তখন তার পথ আটকে দাঁড়ালেন। সেই বাঙালি নেতা জিপ থেকে নেমে সোজা তার চোখের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, আমি ভারতের নাগরিক, আমার নিজের দেশে ঘুরতে যাওয়ার জন্য আমি কোনো বিদেশি পারমিট নেব না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে এই লড়াই যিনি করেছিলেন তিনি আর কেউ নন, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র, আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার এবং স্বাধীন ভারতের প্রথম বীর বিরোধী দলনেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি রুখে দাঁড়িয়েছিলেন বলেই পশ্চিমবঙ্গ আজ ভারতের অংশ, যার মৃত্যু রহস্যে তদন্ত করার সাহস পায়নি স্বয়ং জওহরলাল নেহেরু। কেন নেহেরু সরকারের সাথে তার এত বড় সংঘাত তৈরি হয়েছিল? কিভাবে এই একজন বাঙালির জেদের কারণে আজ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ? আর কিভাবেই বা কাশ্মীরের জেলে শেষ হয়ে গেল এই বীরের জীবন? আজকের এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের সেই সব অজানা ও রোমাঞ্চকর এবং কিছু বিতর্কিত অধ্যায়, যা ইতিহাসের বইয়ের পাতায় সহজে খুঁজে পাওয়া যায় না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট পণ্ডিত, শিক্ষাবিদ ও হিন্দু জাতীয়তাবাদী নেতা। তিনি হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ তৈরি করেন। তিনি হিন্দু মহাসভার সভাপতি এবং জওহরলাল নেহেরুর ক্যাবিনেটের অন্যতম মন্ত্রীও ছিলেন। 1901 সালের 6 জুলাই কলকাতায় এক উচ্চ মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তাঁর পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে সুপরিচিত। তাঁর মায়ের নাম শ্রীমতী যোগমায়া দেবী। শ্যামাপ্রসাদের পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট গ্রামে। পরবর্তীকালে কলকাতার ভবানীপুরে বসতি স্থাপন করেন তাঁদের পূর্বপুরুষ। 1922 সালে মাত্র 21 বছর বয়সে সুধা দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। তাঁদের 5 সন্তানের মধ্যে একটি সন্তান অল্প বয়সেই মারা যায়। শ্যামাপ্রসাদের বয়স যখন মাত্র 33 বছর, তখন তার স্ত্রীর অকাল মৃত্যু হয়, কিন্তু তিনি আর বিবাহ করেননি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1917 সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকেই 1921 সালে ইংরেজি অনার্সে ফার্স্ট ক্লাস পেয়ে বিএ ডিগ্রি লাভ করার পর 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। ইংরেজির কৃতি ছাত্র হলেও পিতা আশুতোষ মুখোপাধ্যায়ের অনুরোধ রাখতেই তিনি বাংলায় স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। আসলে আশুতোষ মুখোপাধ্যায় সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করলেও ছাত্র সমাজে তার গুরুত্ব ছিল না। এই কারণেই নিজের সন্তানকে বাংলা ভাষায় এমএ করিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন বাংলার বাঘ আশুতোষ। এরপর শ্যামাপ্রসাদ 1924 সালে বিএল ডিগ্রি লাভ করেন এবং 1925 সালে আইন পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থান অধিকার করেন। 1926 সালে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান এবং লিঙ্কস ইনে যোগ দেন এবং 1927 সালে তিনি ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। ছাত্রাবস্থা থেকেই শ্যামাপ্রসাদ তাঁর উপাচার্য পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতেন। 1924 সালে পিতার আকস্মিক মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংস্থা সেনেটে তিনি নির্বাচিত হন এবং তার নিজের পড়াশোনাও তখন পুরোপুরি শেষ হয়নি। 1934 সালে মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
1934 থেকে 1938 সাল পর্যন্ত উপাচার্য থাকাকালীন তিনি বহু বৈপ্লবিক পদক্ষেপ নেন। তাঁর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ্যা, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, জনস্বাস্থ্য, পরীক্ষামূলক মনস্তত্ত্ব, এরোনটিক্সের মতো আধুনিক শাখার পঠন পাঠন শুরু হয়। মহিলাদের জন্য বিশেষ পাঠ্যক্রম ও গৃহবিদ্যার চর্চাও তাঁর সময় চালু হয়েছিল। স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টিতেও তিনি আলোকপাত করেছিলেন। শিক্ষাক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় অবদান ছিল ইংরেজি মাধ্যমের একাধিপত্য ভেঙে উচ্চশিক্ষা স্তরে বাংলা মাধ্যম প্রবর্তন করা। তাঁরই আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামতনু লাহিড়ী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1937 সালের 17 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার বাংলায় সমাবর্তন ভাষণ দেন। তবে শুধুমাত্র বাংলা ভাষাকেই না, হিন্দি, উর্দু, অসমিয়া প্রভৃতি ভাষাকেও যথেষ্ট প্রাধান্য দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1938 সালের আগস্ট মাসে উপাচার্য হিসেবে তাঁর সময়সীমা শেষ হয়। এই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটে তাঁকে সাম্মানিক ডি.লিট ডিগ্রি দেওয়া হয়। শ্যামাপ্রসাদের রাজনৈতিক জীবন ছিল উচ্চ আদর্শে ভরা। 1929 সালে তিনি কংগ্রেসের টিকিটে বিশ্ববিদ্যালয় নির্বাচনী এলাকা থেকে বঙ্গীয় আইন পরিষদে নির্বাচিত হন। কিন্তু 1930 সালে কংগ্রেস পরিষদ বর্জনের ডাক দিলে তিনি পদত্যাগ করেন এবং পরে নির্দল প্রার্থী হিসেবে পুনর্নির্বাচিত হন। 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তিনি জয়লাভ করেন। এই সময়েই বিনায়ক দামোদর সাভারকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি হিন্দু মহাসভায় যোগ দেন। 1939 সালে তিনি এর কার্যকরী সভাপতি এবং 1943 থেকে 1945 সাল পর্যন্ত সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1941 সালে ফজলুল হক সরকারের ওপর থেকে মুসলিম লীগ সমর্থন প্রত্যাহার করে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1941 সালের ডিসেম্বরে বাংলায় জোট সরকার গঠনে ফজলুল হককে সাহায্য করেন। ওই বছরের 12 ডিসেম্বর ফজলুল হকের সরকারে অর্থমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন শ্যামাপ্রসাদ। 1942-এর 20 নভেম্বর পর্যন্ত ওই পদে আসীন ছিলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রাথমিকভাবে বিরোধিতা করেন এবং সেই আন্দোলনের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কি করা উচিত সেই বিষয়ে সুচিন্তিত পরামর্শ দেন। তবে পরে আন্দোলন দমনে ব্রিটিশ সরকারের দমনপীড়নের তীব্র বিরোধিতা করে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। 1943 সালে বাংলায় ফজলুল হক ক্ষমতাচ্যুত হন। তারপর খাজা নাজিমুদ্দিন রক্ষণশীল মুসলিম লীগ সরকার গঠন করলেন। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি, অন্যদিকে বাংলায় দুর্ভিক্ষের হাহাকার। এই পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হলেন নাজিমুদ্দিন। হিন্দু মুসলিমের সম্পর্কের অবনতি রোধ করতেও ব্যর্থ হন নাজিমুদ্দিন। নতুন নেতা হন হুসেন সাহিদ সোহরাওয়ার্দী। 1946 সালে নির্বাচনে মুসলিম সংরক্ষিত নির্বাচনী কেন্দ্রগুলি দখল করেছিল মুসলিম লীগ, সাধারণ বা অসংরক্ষিত আসনগুলি দখল করেছিল কংগ্রেস, কিন্তু হিন্দু মহাসভা হেরে যায়। শ্যামাপ্রসাদ ছিলেন হিন্দু মহাসভার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। 1943 থেকে 1947 সাল পর্যন্ত এই সভার জাতীয় সভাপতি ছিলেন তিনি। 1947 সালের মে মাসে দেশভাগের সময় লর্ড মাউন্টব্যাটেনের কাছে চিঠি লিখে পশ্চিমবঙ্গকে ভারতের অংশ রাখার জন্য বাংলা বিভাজনের পক্ষে জোরালো সওয়াল করেন শ্যামাপ্রসাদ। তাঁরই প্রচেষ্টায় আজকের পশ্চিমবঙ্গ ভারতে অন্তর্ভুক্ত থাকে। 1947 সালের 15 আগস্ট জওহরলাল নেহেরুর অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারে তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে যোগ দেন। 1948 সালের 30 জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যার পরেই 27 ফেব্রুয়ারি হিন্দু মহাসভা এবং RSS-কে নিষিদ্ধ ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথমে 12 জুন, পরে 10 সেপ্টেম্বর গান্ধীর হত্যায় অভিযুক্তদের সমর্থন করার জন্য হিন্দু মহাসভার সাবস্ক্রিপশন ড্রাইভ থেকে বঞ্চিত করা হয় শ্যামাপ্রসাদকে। রক্ষণশীল হিন্দু হিসেবে নেহেরুর সংস্কারগুলোর কঠোর সমালোচক ছিলেন শ্যামাপ্রসাদ।
সেই সময়ে সাংসদ হিসেবেও তার মর্যাদা বেড়েছিল। হিন্দু ও উদ্বাস্তুদের স্বার্থ রক্ষা করেছিলেন তিনি। 1950 সালে ঐতিহাসিক নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। তিনি মনে করতেন নেহেরু লিয়াকত চুক্তি পূর্ব পাকিস্তানের হিন্দু শরণার্থীদের স্বার্থ বিরোধী ছিল। ওই বছরের অক্টোবরের মধ্যেই হিন্দু মহাসভার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এই সময় তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ হয়ে পড়েন। এরপরে আরএসএস এর সহযোগিতায় 1951 সালের অক্টোবরে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ 370 ধারা এবং সেখানে প্রবেশের জন্য বিশেষ পারমিট প্রথার তীব্র বিরোধী ছিলেন তিনি। তার বিখ্যাত স্লোগান ছিল, এক দেশ মে দো বিধান, দো প্রধান और दो निशान, नहीं चलेंगे नहीं चलेंगे। 1953 সালের মে মাসে পারমিট ছাড়াই কাশ্মীরে প্রবেশ করলে 11ই মে শেখ আবদুল্লাহ সরকার তাকে নিরাপত্তা আইনে গ্রেফতার করে। প্রথমে তাকে শ্রীনগরের সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। পরে তার আরও 2 সঙ্গী আয়ুর্বেদ চিকিৎসক গুরুদত্ত বেদ এবং টেক চাঁদের সঙ্গে তাকে শহরের বাইরে এক কটেজে রাখা হয়। এইখানে থাকাকালীন জুন মাসের মাঝামাঝি সময় থেকে জ্বরে ভুগতে শুরু করেন তিনি। কাশ্মীর সরকারের চিকিৎসকরা বলেন তার ফ্লুরিসি হয়েছে। 23শে জুন ভোর 3:40 হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। পুলিশের হেফাজতে তার এই আকস্মিক মৃত্যু দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। তার মাতা যোগমায়া দেবী নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু তা নাকচ করে দেন। ফলে তার মৃত্যু আজও এক রহস্যে ঘেরা রয়েছে। 2020 সালের 12ই জানুয়ারি কলকাতা বন্দরের 150 বছরের অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন কলকাতা বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। এছাড়াও তার নামে দিল্লিতে কলেজ রয়েছে। দিল্লির একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং ব্রিজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত। ভারত সরকারের অন্যতম রিসার্চ ফান্ডিং ইনস্টিটিউট CISR তার নামে একটি নতুন ফেলোশিপের সূচনা করেছে। দিল্লি পুরসভার নামও হয়েছে তার নামেই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।